বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার কি পদ্ম ফুটতে চলেছে? আপাতভাবে অসম্ভব মনে হলেও বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সমীকরণ, তাতে কিন্তু যখন রেজাল্ট বেরোবে এটা অসম্ভব নাও দেখতে পারে। এবং সবথেকে বড় কথা, যেভাবে হঠাৎ করে বহরমপুরে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, তাতে শাসক দল তৃণমূলও রীতিমতো ঘাবড়ে গেছে। তাদের ভাবনা ছিল যে এখানে লড়াইটা মূলত হবে অধীর চৌধুরীর সঙ্গে। লোকসভায় অধীর চৌধুরী দাঁড়াচ্ছেন, ষষ্ঠবারের জন্য সাংসদ হতে পারেন। সেই জায়গায় তাদের ভোট ব্যাংক কিন্তু অধীর চৌধুরীর দিকে, কংগ্রেসের দিকে ঘিরতে পারে, যে কারণে জোটের জন্য এত ছটফটানি ছিল। কিন্তু সেই অধীর চৌধুরীর থেকেও এবার কিন্তু বড় সড়ো মাথা ব্যথা হতে পারে বিজেপি। এবং তারা যেভাবে একটার পর একটা অ্যাক্টিভিটি করছে, একটার পর একটা বড় স্টেপ নিচ্ছে, তাতে অনেকেই অনেক প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে গতবার মালদা উত্তরে যে ইকুয়েশনে বিজেপি বেরিয়ে গিয়েছিল, এবারের মালদা উত্তরটা কি বহরমপুর আসনটা? কেন বলা হচ্ছে, কোথায় কে দাঁড়িয়ে রয়েছে, তার পুরোটা ব্যাখ্যা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, রিসেন্টলি বেশ কিছু অ্যাক্টিভিটি বহরমপুরে দেখা যাচ্ছে এবং যাতে রীতিমতো ঘাবড়ে গেছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসও। কেননা বহরমপুরে সেইভাবে বিজেপির অ্যাক্টিভিটি এতদিন দেখা না গেলেও হঠাৎ করে সেখানকার মূল শহরের উপর কারবালা রোডের উপর একটা বড় অনুষ্ঠান বাড়ি তারা ভাড়া করেছে, যার মাসিক ভাড়া হচ্ছে 3 লাখ টাকা। যে নিয়েই কিন্তু প্রথম কথাটা শুরু হয়েছে যে এত এখানে কি করে ইনভেস্ট করছে বিজেপি, যে বহরমপুরে মুর্শিদাবাদের একদম বুকের উপর, যেখানে সংখ্যালঘু ভোটের এত আধিক্য রয়েছে, সেখানে বিজেপি কী বা করতে পারে। কিন্তু ইকুয়েশন যা দাঁড়াচ্ছে, সেখানে দেখা যাচ্ছে কার্যত এক বিন্দুতে রয়েছে। এবং এই 7টি যে বিধানসভা বহরমপুর লোকসভার মধ্যে, তার ইকুয়েশনটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। সেই ইকুয়েশনে যাওয়ার আগে অধীর চৌধুরী যবে থেকে এখান থেকে সাংসদ হচ্ছে, সেই তালিকাটা আপনাদের একটু দিই। 1999 সালে প্রথম অধীর চৌধুরী এখানে যেতেন। তার আগে অতীশ সিনহা একবার এখানে জিতেছিলেন, কিন্তু পুরোটাই আরএসপির গড় ছিল। প্রথম 1999 সালে জিতলেন 95,000-এর বেশি ভোটে, 46.86% ভোট পেলেন। তারপর 2004 তিনি ব্যবধান বাড়িয়ে নিলেন, 95 থেকে প্রায় 99,000 ভোটের কাছাকাছি চলে গেল এবং 50% উপরে কংগ্রেসের ভোট নিয়ে চলে গেলেন অধীর চৌধুরী। 2009 পিক ফর্মে ওটা শুরু হলো, 1,86,977 ভোটে জয় এবং সেখানে প্রায় 57% কাছাকাছি ভোট নিয়ে এলেন অধীর চৌধুরী। কিন্তু 2014 সালে তার ভোটটা ড্রপ করলো, প্রায় 51% কাছাকাছি ভোট এলো, 6% মতো ড্রপ হলো। তা সত্ত্বেও সর্বকালীন রেকর্ডে জিতলেন তিনি, 3,56,567 ভোটে জয়। তার কারণ আরএসপি দিয়ে যে আর হবে না, এতদিন 1999, 2004, 2009 প্রধান প্রতিপক্ষ ছিল আরএসপি, কিন্তু সেই আরএসপি দিয়ে যে আর হবে না, এবার এখানে তৃণমূলকে দরকার আছে, এমন ভাবনা শুরু করলো কিন্তু বহরমপুরবাসী। ফলে ইন্দ্রনীল সেন সেখানে প্রার্থী হয়েছিলেন, তিনি সেখানে দ্বিতীয় হলেন এবং আরএসপি এবং তৃণমূলের ভোট প্রায় 20%-এর কাছাকাছি দুজনেই রইল এবং সেই কারণে কিন্তু প্রায় 3.5 লাখেরও বেশি ভোটে জিতলেন অধীর চৌধুরী। আর 2019 সালে সেখানে বামফ্রন্ট সমর্থন করে দিয়েছিল, যদিও আরএসপি আলাদা করে ঈদ মোহাম্মদকে সেখানে প্রার্থী করেছিল, কিন্তু দাগ কাটতে পারেননি তিনি। তৃণমূল ভালো লড়াই দিয়েছিল আর বিজেপি কিছুটা লুজ দিয়েছিল। এখানে কোথাও বোধহয় চেয়েছিল অধীর চৌধুরী জিতুক, এমন ভাবনাতে কি কোনো হালকা ফুলকা প্রার্থী দেওয়া হয়েছিল এবং তিনি 11% ভোট পেয়েছিলেন। অধীর চৌধুরীর ভোট আরও 5% কমলো, 45% ভোট নেমে এলো, কিন্তু 81,000-এর কাছাকাছি ভোটে তিনি এখান থেকে জিতলেন। এবার 2021-এ সমীকরণটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? 2021-এ একটা করে বিধানসভা ধরে আপনাদের বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই বড়মা বিধানসভা, যেখানকার বিধায়ক হচ্ছেন সেই বিখ্যাত কুখ্যাত যাই বলুন জীবন কৃষ্ণ সাহা। হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল বিজেপি, অল্পের জন্য, খুব অল্পের জন্য একজন তোলাবাজ জিতে গিয়েছিল, যে কারণে আজকে একটা তোলাবাজ এমএলএ পশ্চিমবঙ্গে আছে বলতে হচ্ছে। জীবন কৃষ্ণ সাহা এখানে 46% ভোট পেয়েছিলেন, 45% ভোট পেয়েছিল বিজেপি এবং কংগ্রেস পেয়েছিল 7%। বর্তমানে যা জায়গা দাঁড়িয়ে রয়েছে, এই বড়োয়াতে আর তৃণমূল মুখ দেখাবার মতো জায়গা নেই। বড়োয়াতে কিন্তু তাদের কার্যত ভরাডুবি হতে চলেছে। এরপর বড়োয়ার পর ছিল কান্দি আসন, অপূর্ব সরকার। এই আসনটি কিন্তু অপূর্ব সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে। এমনকি যখন কংগ্রেস তাকে প্রার্থী করেনি 2006 সালে, তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে তিনি জিততে যান। তারপর কংগ্রেস বোঝে যে অপূর্ব সরকারকে বাইরে রেখে লাভ নেই, তাকে দলে নেওয়া হয়। তিনি কংগ্রেসেরই বিধায়ক ছিলেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তিনি নিজের গড় কিন্তু 2021-এও রক্ষা করেছেন। 51%-এর কাছাকাছি ভোট পেয়েছেন। অন্যদিকে বিজেপি পেয়েছে 31%।
খুব খারাপ কিছু নয়, কংগ্রেস অনেকটা পিছনে আছে 15%। কিন্তু প্রবলেম হচ্ছে যে বহরমপুর লোকসভায় যদি অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী না হয়, কান্দি তৃণমূল কংগ্রেসকে কতখানি লিড দেবে এটা নিয়ে প্রশ্ন আছে। কেননা অপূর্ব সরকারের এখন যারা ছেলেপিলে কাজ করেন, ভোটের কাজটা করেন, তারা কিন্তু সকলেই অধীরপন্থী। একটা সময় কংগ্রেসটা করতেন এবং অপূর্ব সরকারকে তারা সেখান থেকে একটা এমপি হিসেবে দেখতে চান। সেই জায়গা থেকে কিন্তু অপূর্ব সরকারের জন্য 2019-এর ভোটেও জান ঢেলে দিয়েছিলেন। কিন্তু যদি অপূর্ব সরকার টিকিটটা না পান, তাহলে সেক্ষেত্রে কতখানি তৃণমূলের প্রার্থীর হয়ে তারা খাটবেন, নাকি তাদের পুরনো গুরু অধীর চৌধুরীর হয়ে খেলে দেবেন, সেই আশঙ্কাই কিন্তু কান্দির অলিতে গলিতে শোনা যাচ্ছে। ফলে কান্দি নিয়েও তৃণমূল কিন্তু খুব একটা থাকবে না 51% ভোট 2021-এ পেলেও। এরপর আসছি ভরতপুর হুমায়ুন কবির, যিনি আবার নিজেকেই ঘোষণা করে দিয়েছেন সেখানকার প্রার্থী হিসেবে। দায়িত্ব নিয়ে বলেছেন, আমাকে দায়িত্ব দেওয়া হোক, আমি অধীর চৌধুরীকে ভোটে হারিয়ে দেখিয়ে দেবো। এই হুমায়ুন কবির রেজিনগরের বাসিন্দা, ভরতপুর তার পাশের বিধানসভা, তাকে সেখানে পাঠানো হয়েছে। তিনি 51% ভোট পেয়ে জিতেছেন বটে, এখানেও কিন্তু বিজেপি সেকেন্ড আছে। কিন্তু হুমায়ুন কবির নিজে আবার লোকসভায় টিকিট না পেলে এখানে তার ছেলেপিলে ভরতপুরে কতটা কি কাজ করবে, এই নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে। যেখানে হুমায়ুন কবির বারে বারেই কিন্তু তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছেন, পঞ্চায়েত নির্বাচনে তার ছেলেপিলের ভূমিকা সমস্ত কিছু কিন্তু স্ক্যানারের তলায় রয়েছে। ফলে ভরতপুর থেকেও তৃণমূল কতটা কি করতে পারবে 51% ভোট 2021-এ পাওয়া সত্ত্বেও, সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। ভরতপুরের পর আসছি রেজিনগর। রবিউল আলম চৌধুরী এখানকার বিধায়ক, প্রাক্তন কংগ্রেসী, এবং তার সঙ্গে হুমায়ুন কবিরের যে দ্বন্দ্ব সেটা কিন্তু সর্বজন বিদিত। 56% ভোট পেয়েছিলেন, কিন্তু বিজেপিও এখানে 28%, কংগ্রেস 18% দাঁড়িয়েছিল। এই জায়গা থেকে রেজিনগরে তৃণমূল হয়তো লিড ধরে রাখতে পারবে, কিন্তু 2021-এর লিডটা কি ধরে রাখা সম্ভব হবে, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। রেজিনগরের পর কথা বলবো বেলডাঙ্গা আসন নিয়ে, যেখানে নদিয়ার নেতা হাসানুজ্জামান শেখকে তুলে নিয়ে গিয়ে বিধায়ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 55% ভোট পেয়ে তিনি জিতেছেন বটে, তবে এলাকাতে তার কতখানি গ্রিপ আছে সেটা নিয়েই প্রশ্ন। দলের অন্দরই রয়েছে। বিজেপি এখানে প্রায় 30%-এর কাছাকাছি 29% ভোট পেয়ে দেখিয়ে দিয়েছে 2021-এর নির্বাচনে। কংগ্রেস 13% পিছিয়ে আছে। কিন্তু তৃণমূল এই বিধানসভার ভোট কতটা ধরে রাখতে পারবে, এনআরসি সিএ জুজু কতটা এখানে কাজ করাতে পারবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এরপর আসছি বহরমপুর, যেখান থেকে বিজেপির বিধায়ক রয়েছেন সুব্রত মৈত্র, কাঞ্চন মৈত্র। তিনি এখান থেকে 45% ভোট পেয়ে জিতেছিলেন। একসময় কংগ্রেসের গড় ছিল মনোজ চক্রবর্তী, অধীর চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ নেতা, তিনি এখান থেকে বিশাল ব্যবধানে জিততেন, কিন্তু তাকেও হারতে হয়েছে। 20%-এ কংগ্রেসের ভোট নেমে গিয়েছিল। তৃণমূল 32% ভোট পেয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন কিন্তু আলাদা। সেই লোকসভা নির্বাচনে বহরমপুর এবার কিন্তু চূড়ান্ত চমক দেখাতে পারে। এবং এরপর আসছি নওদা আসন। শাহিনা মমতাজ বেগম এখান থেকে এমএলএ, কিন্তু নামেই তিনি এমএলএ, এই জায়গাটার কার্যত ডমিনেশন আছে আবু তাহের খানের, যিনি আবার তৃণমূল কংগ্রেসের সাংসদ মুর্শিদাবাদ কেন্দ্রের। কিন্তু এবারও খুব সম্ভবত তিনি টিকিট পাচ্ছেন। টিকিট পেলে তিনি তার লোকসভা সামলাবেন, নাকি নওদা এসে সামলে দেবেন, সেইটা নিয়ে প্রশ্ন আছে। মমতাজ বেগম কতখানি এলাকা সামলাতে পারবেন, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। আবার যদি আবু তাহেরকে তার শারীরিক অসুস্থতার জন্য টিকিট না দেওয়া হয়, সেক্ষেত্রেও তার যারা সমর্থক রয়েছেন তারা কতখানি কাজ করবেন, সেটা নিয়েও প্রশ্ন থাকছে। ফলে 58% ভোট পেয়েছিল 2021-এ তৃণমূল কংগ্রেস, তার কতখানি ধরে রাখতে পারবে বিজেপি। কিন্তু এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও 22% ভোট পাচ্ছে। অন্যদিকে কংগ্রেস 16% তো আর লোকসভায় থাকবে না, এখানে জাম্প হবেই। ফলে আলটিমেটলি কি হতে পারে, যেটুকুনি একটা বেসরকারি সংস্থার সমীক্ষা সামনে আসছে, সেখানে কিন্তু চমকপ্রদ ফলাফল হতে চলেছে। এই যে 7টি বিধানসভা রয়েছে, এই 7টি বিধানসভার মধ্যে 2টি বিধানসভায় লিড করতে চলেছে বিজেপি, 2টি বিধানসভায় লিড করতে পারে কংগ্রেস, এবং 3টি বিধানসভায় লিড করতে পারে তৃণমূল কংগ্রেস। কোন বিধানসভায় কী চিহ্ন থাকছে, প্রথমে বিজেপি যে লিড করতে পারে 2টো বিধানসভা আপনাদের দেখাচ্ছি। বড়োয়াতে বিজেপি দেখাচ্ছে তারা প্রায় 43% কাছাকাছি ভোট এখানে নিয়ে যেতে পারে। অন্যদিকে কংগ্রেস মাত্র 7% ভোট পেয়েছিল 2021-এ, সেটা তাদের বেড়ে হতে পারে 28%। আর তৃণমূল কংগ্রেস 46% থেকে নেমে আসতে পারে 27%-এ। অর্থাৎ বড়োয়া থেকে কিন্তু বিজেপি এবারে বড় সড়ো একটা লিড নিতে পারে 2024-এর যে লোকসভা নির্বাচন আসছে। বড়োয়ার পাশাপাশি তাদের লিড থাকতে পারে বহরমপুর কেন্দ্রে, অলরেডি তাদের বিধায়ক রয়েছে, এবং বর্তমানে কিন্তু যে অবস্থা দেখাচ্ছে সেখানে প্রায় 48%-এর কাছাকাছি ভোট নিয়ে যেতে পারে বিজেপি বহরমপুর বিধানসভার মধ্যে।
কংগ্রেস প্রায় 32% কাছাকাছি পৌঁছে যেতে পারে। অন্যদিকে সবথেকে খারাপ ফল এই বহরমপুর লোকসভার মধ্যে বহরমপুর বিধানসভার করতে পারে তৃণমূল কংগ্রেস, তাদের ভোট নেমে আসতে পারে 17% কাছাকাছি। বিজেপির পর কংগ্রেস যে দুটি বিধানসভাতে লিড করতে পারে তার মধ্যে হচ্ছে রেজিনগরে কংগ্রেস প্রায় 38%-এর কাছাকাছি ভোট পেতে পারে। অদিত চৌধুরীর পুরনো টিম এখানে সুপার অ্যাক্টিভ হয়েছে এবং পঞ্চায়েত ভোটের যে ইকুয়েশন দেখা গেছে তাতে কিন্তু 38%-এর কাছাকাছি কংগ্রেসের ভোট যেতে পারে রেজিনগরে। তৃণমূল খুব কাছাকাছি থাকবে, কিন্তু প্রায় 20% মতো ভোট লুজ করছে, তারা 36%-এ নেমে চলে আসতে পারে রেজিনগরে। আর বিজেপি এদের থেকে অনেকটা পিছনে থাকলেও, অদিত চৌধুরীর সঙ্গে 28%-এর ডিফারেন্স থাকলেও তারাও কিন্তু 30%-এর কাছাকাছি 28%-এর কাছাকাছি ভোট পেতে পারে রেজিনগর থেকে। অন্যদিকে বেলডাঙ্গা, হাসানুজ্জামান শেখ নদিয়ার নেতা, তার কেন্দ্রেও কিন্তু কংগ্রেস লিড করতে পারে, যদিও তৃণমূল খুব একটা পিছনে থাকবে না। 34%-এর কাছাকাছি ভোট চলে যেতে পারে অদিত চৌধুরীর এখানে, 33% পেতে পারে তৃণমূল। আর বিজেপিও এখানে কিন্তু হাড্ডাহাড্ডি টক্কর দেবে, তাদের বিধানসভার ভোটটা তারা ধরে রেখে সামান্য বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। বেলডাঙ্গা থেকে কিন্তু বিজেপি থার্ড পজিশনে থাকলেও তিনটে দলই খুব খুব ক্লোজ ফাইট দিতে পারে বেলডাঙ্গাতে। এবার কোন তিনটি আসন থেকে লিড করবে? অবশ্যই নওদা থেকে তৃণমূল লিড করতে পারে, তারা 40%-এর কাছাকাছি ভোট ধরে রাখতে পারে, কিন্তু সেটা 2021-এর তুলনায় কিন্তু অনেকটাই ভোট ডিপিংয়ের জায়গা দেখাচ্ছে। অন্যদিকে 2021-এ নওদাতে কংগ্রেস 16%-এ নেমে এলেও তারা অনেকটা মেকআপ করছে, 35%-এর কাছাকাছি নিজেদের ভোট ব্যাংক নিয়ে চলে যেতে পারছে। আর বিজেপি মোটামুটি বিধানসভার ভোটটাই এখানে ধরে রাখতে পারে। অন্যদিকে ভরতপুর হুমায়ুন কবিরের এলাকা, সেখানেও কিন্তু তৃণমূল লিডটা পাবে, কিন্তু সেই লিডটা অনেকটা কমে আসছে। 51%-এর জায়গায় তাদের 38%-এর কাছাকাছি ভোট হতে পারে। কংগ্রেস কিন্তু কিছুটা ডেভেলপ করছে, 16% থেকে 30%-এ পৌঁছে যেতে পারে। বিজেপি মোটামুটি তাদের বিধানসভায় যে প্রাপ্ত ভোটটা ছিল সেইটা ধরে রাখতে পারে। আর শেষ আসন কান্দি, অপূর্ব সরকারের এলাকা, সেখানেও তৃণমূল লিড করছে, কিন্তু সেখানেও তৃণমূলের ভোটটা ডিপ করছে। কংগ্রেসের দিকে কিন্তু অনেকটা মুভ করছে, 15% থেকে 30%-এ পৌঁছে যাচ্ছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি বিধানসভার ভোটটাই কিন্তু ধরে রাখতে চলেছে। ফলে সব মিলিয়ে যে ইকুয়েশনটা দেখা যাচ্ছে, তিনটে দলের যে অবস্থান 19 আর 20, অর্থাৎ যেখানে মনে করা হচ্ছিল বহরমপুর, মুর্শিদাবাদের মতো জায়গা যেখানে সংখ্যালঘু ভোটের এত আধিক্য, সেখানে মাত্র দুটো বিধানসভায় লিড তাদের দেখাচ্ছে, একটা বড়োয়া, একটা বহরমপুর, কিন্তু তা সত্ত্বেও কাঁটায় টক্কর দিচ্ছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এবং তার ফলে তিনটি দলই খুব কাছাকাছি ভোটে দাঁড়িয়েছে, 1000, 2000, 5000, 10,000 ভোটের ডিফারেন্স, এনি বডিজ গেম। এবং যে মুহূর্তে এই ছবিটা বিজেপির কাছে স্পষ্ট হয়ে গেছে, তারা কিন্তু আর এক ছটাকও ঢিলে দিতে রাজি নয়। ফলে বহরমপুরের জন্য তারা কিন্তু অল আউট অ্যাটাকে তারা ঝাঁপাচ্ছে এবং তারা বিশ্বাস করতে শুরু করেছে যে 2019-এ মালদা উত্তর যেরকম ত্রিমুখী লড়াই হয়েছিল, এবং সেই ত্রিমুখী লড়াইয়ের জন্য কিন্তু বেরিয়ে গিয়েছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, এবং কংগ্রেস নিজেদের যে ভোট কাটাকাটি করেছে সেই ভোট কাটাকাটি ফায়দা দিয়েছিল বিজেপিকে। এবারে 2019-এর উত্তর মালদাটা হয়ে যেতে চলেছে বহরমপুর আসন, যেখান থেকে কিন্তু বিজেপির যথেষ্ট ভালো চান্স আছে একটা ভালো ক্যান্ডিডেট পড়ে থাকা এলাকায় নিজেদের বিধানসভার ভোটটাকে ধরে রাখা, এবং বিশেষ করে দুটি বিধানসভা বড়োয়া এবং বহরমপুর, সেখান থেকে বড় লিড তাদের কিন্তু স্বপ্ন দেখাতে শুরু করেছে। ফলে অদিত চৌধুরীর গড় কিন্তু নড়বড় করছে, এবং সেই জায়গা থেকে ফাইনালি তিনি কোন ডিসিশন নেবেন, কোন পথে চলবেন, সেইটা কিন্তু জল্পনা বাড়াচ্ছে। ফলে ষষ্ঠবারের জন্য অদিত চৌধুরী যে বহরমপুর থেকে নিশ্চিতভাবে আবার লোকসভায় যাচ্ছেন, এই কথা বলার জায়গায় নেই যে তৃণমূল কংগ্রেস এবারে এখানে উলটপুলট করাবে, প্রথমবারের মতো বহরমপুর লোকসভা তারা দখল করবে। আবার এই কথাও বলার মতো জায়গায় নেই যে বিজেপি এবারে বহরমপুরে কিছুই করতে পারবে না, এনিবডিজ গেম। ফলে সেই জায়গা থেকে বিজেপি কিন্তু ঝাঁপাতে শুরু করেছে অনেক আগে থেকে কোমর বেঁধে, আর তাতেই কিন্তু রাতের ঘুম উড়ছে একদিকে কংগ্রেসের, একদিকে তৃণমূল কংগ্রেসের। জোট হবে কি হবে না পরের ব্যাপার, কিন্তু বহরমপুরে এবারে যে একটা টান উত্তেজনার লড়াই দেখা যাবে লোকসভায়, শেষ পর্যন্ত কোন ফুল ফুটবে, কার মুখে হাসিটা থাকবে, সেটা ইভিএম না খোলা অবধি কিন্তু বোঝা যাবে না। কিন্তু যে জায়গায় ইকুয়েশনটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু বেশ চমকপ্রদ। আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত বহরমপুরে অদিত চৌধুরী গড় ধরে রাখতে পারবেন, নাকি তৃণমূল প্রথমবারের জন্য লোকসভা দখল করবে, নাকি সত্যিই এবারে বহরমপুর সকলকে চমকে দিয়ে পদ্ম ফুটিয়ে দেখাবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।